নমস্কার। আজ আমরা ইউনিফাই ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে একটু কথা বলবো। মানে ওদের একটা প্রেজেন্টেশন দেখে যা বুঝলাম সেটা নিয়েই আলোচনা। হ্যাঁ, ইউনিফাই ফ্লেক্সিক্যাপ বেশ ইন্টারেস্টিং মনে হলো অ্যাপ্রোচটা। ঠিক, এটা তো একটা ওপেন এন্ডেড ফ্লেক্সি ক্যাপ স্কিম, মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সবেতেই ইনভেস্ট করার সুযোগ থাকছে। হ্যাঁ, এই ফ্লেক্সিবিলিটিটাই আসল, কারণ বাজার তো সবসময় একরকম থাকে না, ওরা এই সুযোগটা কাজে লাগাতে পারে। একদম। আর ওদের প্রেজেন্টেশনে দেখলাম ইউনিফাই গ্রুপের নাকি এই ফিল্ডে প্রায় ২৪ বছরের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, বেশ লম্বা সময়। ওদের ইনভেস্টমেন্ট ফিলসফি ৩টে কোর আইডিয়া আছে দেখলাম। প্রথমটা হলো খুব গভীর বটম আপ রিসার্চ, মানে একদম কোম্পানির ভেতর অবধি জানা। ঠিক। দ্বিতীয়টা হলো একটা ভ্যালুয়েশন ডিসিপ্লিন, ওরা এটাকে গার্প বলছে, গ্রোথ অ্যাট এ রিজনেবল প্রাইস। হ্যাঁ, গার্প। আর ৩ নম্বরটা হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মানে রিস্ক কন্ট্রোল আর কি। ওই বটম আপ রিসার্চে ওরা কি দেখে বলছিল? দেখছিল প্রমোটরের ব্যাকগ্রাউন্ড, ব্যবসার ফাইন্যান্সিয়ালস কেমন, কোন সেক্টরে কাজ করে, সেই সেক্টরের কি অবস্থা, মানে খুঁটিনাটি অনেক কিছুই। আচ্ছা, আর ওই গার্প ভ্যালুয়েশন ডিসিপ্লিনটা, ওটা একটু ভেঙে বললে কেমন হয়? গার্পের ৪টে স্তম্ভের কথা বলা হয়েছে। ১, গভর্নেন্স বা লিডারশিপ। ২, আর্নিংস কোয়ালিটি বা লাভের গুণমান। ঠিক। ৩ নম্বরটা ক্যাপিটাল এফিসিয়েন্সি, মানে মূলধনটা কতটা দক্ষতার সাথে ব্যবহার হচ্ছে। আর ৪ নম্বর হলো কম লেভারেজ বা কম ধার দেনা। এই আর্নিংস কোয়ালিটি বলতে ওরা ঠিক কি বোঝাচ্ছে? মানে লাভটা কেমন হতে হবে? ওরা ৩টে জিনিস দেখছে। লাভটা সাস্টেইনেবল বা টেকসই হতে হবে, প্রেডিক্টেবল হতে হবে, মানে খুব বেশি ওঠানামা করবে না, আর ক্রেডিবল হতে হবে, মানে ক্যাশ ফ্লো দিয়ে সাপোর্টেড, স্রেফ কাগজের লাভ নয় আর কি। বেশ লজিক্যাল। আর ক্যাপিটাল এফিসিয়েন্সি, ওটা মানে কি? সোজা কথায়, কোম্পানি যে টাকাটা মূলধন হিসেবে খাটাচ্ছে তার থেকে বেশি রিটার্ন আনতে পারছে কিনা, মানে রিটার্ন অন ইকুইটি যেন কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি হয়। আচ্ছা, আর একই সাথে যেন ব্যবসাও বাড়ে, আবার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ডও দিতে পারে। আর কম লেভারেজ, কম ধার রাখাটা কেন এত গুরুত্বপূর্ণ ওদের কাছে? দেখুন, কম ধার মানে তো প্রথমত ঝুঁকি কম, আর দ্বিতীয়ত কোম্পানি নিজের টাকায় গ্রো করতে পারে, মানে বাইরের লোনের ওপর নির্ভরতা কমে। ধরুন কোনো ইকোনমিক ডাউনটার্ন এলো, তখন সুবিধে হয়। ঠিক। তাহলে এই গ্যাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে পোর্টফোলিওটা কিভাবে বানায় ওরা? প্রেজেন্টেশনে একটা ইন্টারেস্টিং ডেটা ছিল যে কোনো একটা সেক্টর বা মার্কেট ক্যাপ সবসময় জেতে না। ঠিক তাই, এই জন্যই তো ফ্লেক্সি ক্যাপ। ওরা স্ট্র্যাটেজিক্যালি সেক্টর রোটেট করে, এর জন্য টপ ডাউন আর বটম আপ দুটো অ্যাপ্রোচই ব্যবহার করে। মানে দুটো দিকই দেখে। হ্যাঁ, টপ ডাউন অ্যাপ্রোচে দেখে ম্যাক্রো ট্রেন্ড কি, কোন সেক্টরের সম্ভাবনা ভালো, আর বটম আপে ওই সেক্টরের সেরা কোম্পানিগুলো খুঁজে বের করে। কিসের ভিত্তিতে সেরা বাছে? সেই একই, গ্রোথ পোটেনশিয়াল, ভ্যালুয়েশন ঠিক আছে কিনা, ফাইন্যান্সিয়াল হেলথ কেমন, ম্যানেজমেন্ট কোয়ালিটি, এইসব। মানে একটা বড় লিস্ট থেকে আস্তে আস্তে ছোট করে আনে। অনেকটা তাই। ধরুন প্রথমে হয়তো ৫-৬০০টা স্টক দেখল, সেখান থেকে প্রাথমিক বাছাইতে এলো ১০০টার মতো। আচ্ছা। তারপর ওই গার্প অ্যাসেসমেন্ট আর আগামী ৩-৫ বছরের আউটলুক দেখে ফাইনাল পোর্টফোলিওতে হয়তো ৫০-৭০টা স্টক রাখল। মানে ওদের লক্ষ্যটা হলো অ্যাক্টিভ স্টক পিকার হওয়া, কিন্তু বেঞ্চমার্ক থেকেও মাথায় রাখা। একদম, একটা ব্যালেন্স রাখার চেষ্টা। এবার আসি ঝুঁকির কথায়। ভালো স্টক বাছলেই তো সব হয় না, রিস্ক ম্যানেজমেন্টটাও তো জরুরি। সেটা কিভাবে করে? সেটার জন্য ওদের ৫টা পিলার আছে। প্রথমত ওই ইনভেস্টমেন্ট পলিসিটাই বটম আপ আর গার্প। দ্বিতীয়ত ডাইভার্সিফিকেশন, মানে বিভিন্ন স্টক, সেক্টর, মার্কেট ক্যাপে ছড়িয়ে দেওয়া। আচ্ছা। তৃতীয়ত পোর্টফোলিওতে কড়া নজর রাখা, মানে কোনো সমস্যা হলে যাতে শুরুতেই ধরা যায়। ওরা এটাকে আর্লি ওয়ার্নিং সিগন্যাল ডিটেকশন বলছে। ইন্টারেস্টিং। আর চতুর্থত পজিশন সাইজিং, মানে কোন স্টকে কতটা টাকা রাখবে সেটা ঠিক করা, কতটা কনভিকশন আছে, কতটা লাভের আশা, লিকুইডিটি কেমন, এগুলো দেখে। আর পঞ্চম? একটা ডেডিকেটেড রিস্ক ম্যানেজমেন্ট টিম আছে ওদের। আচ্ছা। প্রেজেন্টেশনে দেখলাম ইন্টারন্যাশনাল ইকুইটির কথাও আছে। ইউএস মার্কেটে নাকি ৩৫% পর্যন্ত ইনভেস্ট করতে পারে, কেন? হ্যাঁ, পারে। এর কারণ মূলত দুটো। এক হলো ডাইভার্সিফিকেশন, মানে বৈচিত্র্য, আর ২ হলো এমন রিটার্ন পাওয়ার চেষ্টা যা হয়তো ইন্ডিয়ান মার্কেটের সাথে সবসময় একতালে চলে না। মানে আনকোরিলেটেড রিটার্ন। ঠিক।
ওরা মূলত আমেরিকার বড় এস্টাবলিশড গ্লোবাল কোম্পানিগুলোতে ফোকাস করে, খুব জটিল সেক্টর এড়িয়ে যায়। একটা তুলনামূলক ডেটাও ছিল মনে হয় 2012 থেকে 2024 অবধি। হ্যাঁ ছিল। ভারতে জিডিপি গ্রোথ ছিল 8%, ইকুইটি রিটার্ন CAGR 10%, আর ইউএসএ জিডিপি গ্রোথ 5% হলেও ইকুইটি রিটার্ন ছিল 11%। বাহ, কারণটা কি বলছে ওরা? ইনোভেশন, গ্লোবাল রিচ আর অন্যান্য ফ্যাক্টর যেমন ধরুন কম ইন্টারেস্ট রেট वगैरह। কিন্তু ইউএস মার্কেটে ইনভেস্ট করলে তো কারেন্সি রিস্কও থাকে, তাই না? ডলারের এগেনস্টে টাকার দামের ওঠানামা। অবশ্যই, সেটা ওদের রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে, ওটা খেয়াল রাখতেই হয়। আচ্ছা, তাহলে এবার একটু ফান্ডের বেসিক ডিটেলসগুলো জেনে নিই। নিশ্চয়ই। এটা একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এনএফও পিরিয়ড 19 মে থেকে 30 মে 2025। আচ্ছা, বেঞ্চমার্ক হল নিফটি 500 TRI, মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স। ওকে। মিনিমাম ইনভেস্টমেন্ট এককালীন বা এসআইপি দুটোতেই মিনিমাম 5,000 টাকা। প্ল্যান আছে ডাইরেক্ট আর রেগুলার, তবে দুটোতেই শুধু গ্রোথ অপশন। আর অ্যাসেট অ্যালোকেশন মানে কোথায় কত টাকা রাখবে? মূলত ইকুইটিতে 65 থেকে 100%, ডেট বা মানি মার্কেটে 0 থেকে 35%, আর রিটস বা ইনভিটসে 0 থেকে 10%। আর রিস্ক লেভেল? সেবির রিস্কোমিটার অনুযায়ী এটা ভেরি হাই রিস্ক বা অত্যন্ত উচ্চ ঝুঁকির ফান্ড। প্রোডাক্ট লেভেল বলছে যারা লং টার্মে ক্যাপিটাল গ্রোথ চান আর ডাইভার্সিফাইড ইকুইটিতে ইনভেস্ট করতে রাজি, তাদের জন্য এটা উপযুক্ত হতে পারে। তাহলে পুরো ব্যাপারটা সামারাইজ করে এটাই দাঁড়ায় যে এটা একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, একটা বেশ স্ট্রাকচার্ড গার্প অ্যাপ্রোচ ফলো করে, ডিপ বটম আপ রিসার্চ করে, আর রিস্ক ম্যানেজমেন্টের উপর জোর দেয়। সাথে আবার ইন্টারন্যাশনাল ডাইভার্সিফিকেশনেরও সুযোগ আছে। একদম ঠিক। তবে শেষ করার আগে একটা কথা ভাবছিলাম। বলুন। আমরা দেখলাম যে সেক্টর আর মার্কেট ক্যাপ পারফরমেন্স সাইক্লিক্যালি ঘরে। এই ফান্ডটা একদিকে যেমন ডিসিপ্লিনড গার্প, আবার ফ্লেক্সিবলও ফ্লেক্সি ক্যাপ। একজন ইনভেস্টরের দিক থেকে দেখলে বিভিন্ন মার্কেট সাইকেলে এই ধরনের একটা স্ট্র্যাটেজির কার্যকারিতা ঠিক কিভাবে বিচার করা উচিত, এটা কিন্তু একটা ভাবার বিষয়। সত্যি এটা একটা ভালো পয়েন্ট। ভবিষ্যতের পারফরমেন্স তো কেউই বলতে পারে না, কিন্তু অ্যাপ্রোচটা বোঝাটা জরুরি।